আছে যেখানে আমার স্যালারিটা এন্টার করে, সেই অ্যাকাউন্টেরই আমার কি আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, যেগুলো দিয়ে আমি কি করি, বিভিন্ন রকমের ট্রানজাকশন করি, বিলস পেমেন্ট করি, পারচেস করি অ্যান্ড অল দ্যাট। ঠিক আছে? তো ব্যাংকে আমার যে অ্যাকাউন্টটা আছে, ব্যাংক তো আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা তো প্রতিনিয়ত হিসাব রাখছে, রাইট? যে আমার বর্তমান ব্যালেন্স কত, এটা তো ব্যাংক হিসাব রাখছে আমার অ্যাকাউন্টের। ঠিক আমিও কিন্তু একটা ক্যাশ বুক মেনটেন করি, যেখানে কত ক্যাশ ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে, আমি সব কিছু রেকর্ড করি। সো দ্য ব্যাংক অ্যান্ড দ্য ডিপোজিটর, দে অ্যাকচুয়ালি মেনটেন independent records of the depositor's account. Okay? Bank and the depositor, they maintain independent records of the depositor's checking account. So it is expected that the balance will always be same, right? যে আমি ক্যাশবুকে যে অ্যাকাউন্টটা মেনটেন করছি বা যে ব্যালেন্সটা আমার ক্যাশবুক শো করবে, ঠিক সেই ব্যালেন্সটাই ব্যাংকে শো করার কথা, এটাই তো হওয়ার কথা। But these two balances sometimes doesn't match. কেন ম্যাচ করে না? তার দুটো রিজন ছিল। একটা ছিল হচ্ছে টাইম ল্যাগ, আরেকটা ছিল হচ্ছে এরর। টাইম ল্যাগটা বলতে সিচুয়েশনটা এমন হতে পারে, ধরেন আমি সূচি থেকে থার্সডে বিকাল 5টার দিকে একটা চেক পেলাম 5,000 টাকার। চেকটা পাওয়ার সাথে সাথে আমি আমার ক্যাশ বুকে এন্ট্রি দিয়ে দিলাম। এটা যেহেতু থার্সডে ছিল, বিকাল 5টা বেজে গিয়েছিল, আমার পক্ষে সম্ভব না ব্যাংকে যে চেকটা দেওয়া। সো ব্যাংক কি করতে পারলো না, আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে আপগ্রেড করতে পারলো না, যার কারণে ব্যাংকের যে ব্যালেন্সটা শো করছে সেটা আমার ক্যাশ বুকের ব্যালেন্সের সাথে ডিফার করছে। সো এটা হচ্ছে টাইম ল্যাগ, which prevent one of the parties from recording the transaction in the same period as the other party. আমি তো ক্যাশ বুকে রেকর্ড করে ফেলেছি, বাট বিকজ অফ দ্য টাইম ল্যাগ অন্য যে পার্টি আছে সেটা হচ্ছে ব্যাংক, ব্যাংক কিন্তু একই সময়ে একই দিনে কিন্তু রেকর্ড করতে পারছে না। ওকে, এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হতে পারে এরর। অনেক সময় দেখা যায় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, ব্যাংক করে, সামটাইমস কোম্পানি বা আমি আমার রেকর্ড কিপিং এর সময় নিজেই করতে পারি। ঠিক আছে, হয়তো বা আমি আমার নিজের পার্সোনাল রেকর্ড করতে পারি বা আমার যে কোম্পানির রেকর্ড সেটা করতে পারি। ঠিক আছে, ক্যাশ বুক মেনটেন করি। সো অনেক সময় কি হতে পারে, ব্যাংকের সাইড থেকে এরর হতে পারে, অনেক সময় আমি যে ক্যাশ বুকটা মেনটেন করছি পার্সোনালি এটাতে ভুল হতে পারে। কোন ধরনের ভুল? ধরেন আমাকে হচ্ছে তাসমিয়া, আমি হচ্ছে তাসমিয়াকে একটা 2,000 টাকার চেক ইস্যু করলাম। ঠিক আছে, কত টাকার চেক ইস্যু করলাম? 2,000 টাকার। ব্যাংক কারেক্টলি তাসমিয়াকে পেমেন্টটা করে দিল, তার মানে ব্যাংক কোনো ভুল করে নাই। কিন্তু আমি যখন আমার ক্যাশ বুকে 2,000 টাকার চেকটা লিখতে যাব, আমি সেখানে 2,000 না লিখে 200 লিখে ফেলেছি, 200 লিখেছি। তার মানে 1,800 যে অ্যামাউন্টটা আছে এটার দ্বারা ব্যাংকের ব্যালেন্স অ্যান্ড আমার ক্যাশ বুকের ব্যালেন্সটা কি করবে, ভ্যারি করবে, ডিফারেন্স শো করবে, 1,800 টাকার একটা গ্যাপ শো করবে। কেন? আমার লেখার কথা ছিল 2,000 টাকা, আমি 2,000 না লিখে আমি কি করেছি, 200 লিখে ফেলেছি। সো দিস আর দ্য রিজন, যেটার কারণে কি হয়, ব্যাংক যে আমার রেকর্ড কিপিংটা করছি সেটার ব্যালেন্সটা আর আমার ক্যাশ বুকের ব্যালেন্সটা কি করে, মিসম্যাচ হয়। আর যখনই দেখবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্সটা এন্ড আমার ক্যাশ বুকের ব্যালেন্সটা মিসম্যাচ হচ্ছে, তখন আমাকে কি করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে। বুঝতে পারলাম? যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশনটা করব, আমাদের কিছু টার্ম ফেস করতে হবে। ফার্স্টের টার্মটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। এই টার্মটার মানে হচ্ছে দিস ইজ অ্যাডেড বাই দ্য ডিপোজিটর বাট নট অ্যাডেড বাই দ্য ব্যাংক। তাহলে কোন পার্টির প্রবলেম আছে বলেন তো? ব্যাংকের। ডিপোজিটর অ্যাড করেছে বাট ব্যাংক কি করে নাই, অ্যাড করে নাই। তাহলে যদি আমি ক্যাশ বুকটা মিলাতে চাই ব্যাংকের সাথে, তাহলে কি করতে হবে, ব্যাংকে অ্যাড করতে হবে। বুঝাতে পারলাম? সো আমরা যখন রিকনসিলিয়েশন করব তখন আমাদের কয়েকটা টার্ম আমাদের সামনে আসবে যেগুলো নিয়ে আমাদের ডিল করতে হবে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ ডিপোজিট ইন ট্রানজিট। ইট মিনস ডিপোজিটস রেকর্ডেড বাই দ্য ডিপোজিটর but have not been added by the bank. ঠিক আছে, তখন ব্যাংকে কি করতে হবে, এটা অ্যাড করতে হবে। ওকে, নেক্সট যে টার্মটা আমরা ফেস করব সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেকের কনসেপ্টটা হচ্ছে issued and deducted by the company or you can say the individual but not deducted by the bank. অনেক সময় এমন হয় না, ধরেন আমি আলিফকে
একটা ৩,০০০ টাকার একটা চেক ইস্যু করলাম। ঠিক আছে? ইস্যু করার সাথে, সাথে আমি আমার ক্যাশ বুক থেকে কি করলাম? ওই অ্যামাউন্টটা মাইনাস করে দিলাম যে আমার থেকে ওই টাকাটা চলে গিয়েছে। কিন্তু আলিফ কি করলো? এটা ব্যাংকে জমা দেয়নি। জমা না দেওয়ার কারণে কি হলো? ব্যাংক আমার যে অ্যাকাউন্টটা সেখান থেকে ৩,০০০ টাকা মাইনাস করেনি। তাহলে ব্যাংকের এখন কি করতে হবে বলেন তো? মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। So outstanding checks are basically checks that are recorded or we can say deducted by the company or the depositor. But this is not deducted by the bank. So ব্যাংকের যেহেতু ডিডাক্ট করতে হবে তাই এটাকে কি বলা হচ্ছে? আউটস্ট্যান্ডিং চেক। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? কিছু রিপিট করতে হবে? নো ম্যাম। নো ম্যাম। শিওর? ওকে। ইয়েস ম্যাম। নেক্সট হচ্ছে এরর। এররটা কিন্তু মেইনলি কোম্পানিই করে, ঠিক আছে? অনেক সময় কিন্তু আপনি রেকর্ড কিপিং করতে গিয়ে কিন্তু অনেক এরর বা মিস্টেক করে ফেলেন। কোন ধরনের মিস্টেক? কিছুক্ষণ আগেই বলেছি। সাপোজ আমি ওয়াহিদকে একটা চেক ইস্যু করব। কত টাকার চেক? আমি ওয়াহিদকে একটা ৪,০০০ টাকার একটা চেক ইস্যু করলাম, ঠিক আছে? বাট আমি যখন ক্যাশ বুকে রেকর্ড করছি তখন কি করলাম? আমি ৪,০০০ টাকার জায়গায় ৫,০০০ টাকা লিখে ফেললাম। আমি কি করলাম? ১,০০০ টাকা বেশি মাইনাস করে ফেলেছি না? আমার Yes, ma'am. মাইনাস করার কথা কত Yes, ছিল? ma'am. 4,000 কত করেছি? 5,000 সো হুম, হুম। ১,০০০ টাকা যেটা আমি বেশি মাইনাস করেছি, এরকম এরর যদি দেখা যায় তাহলে আমাকে এটা কি করতে হবে বলেন তো? ক্যাশ ব্যালেন্সের সাথে এড করতে হবে। অ্যাড করতে হবে। কেন এড করতে হবে? আমি বেশি মাইনাস করে ফেলেছি বেশি তাই আমাকে এড করতে হবে। আবার হ্যাঁ। অনেক সময় হয় না এরকম একটা সিচুয়েশন যেখানে আমি কম মাইনাস করেছি। ধরেন ৪,০০০ টাকার চেক ইস্যু করেছি। ৪,০০০ টাকা মাইনাস করার কথা আমি ৩,০০০ করেছি। ১,০০০ কম করেছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? ১,০০০ মাইনাস করতে মাইনাস হবে। করতে হবে। সো এররটা যখন আপনারা পড়বেন একটু কেয়ারফুলি পড়বেন, ঠিক আছে? যে এররে আসলে কি বলা হচ্ছে। ওকে? এখানে বলা হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে এখানে। আমার স্ক্রিন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা কোম্পানি recorded 169 pound a paid check correctly written for 196. সো ডেফিনেটলি কোম্পানিটা কি করেছিল? একটা চেক ইস্যু করেছিল। ঠিক আছে? যেটা ব্যাংক কারেন্টলি পেমেন্ট করে দিয়েছে। চেকটার নাম্বারটা কত ছিল? অ্যামাউন্টটা 169 বাট রেকর্ড করতে গিয়ে কত রেকর্ড করে ফেলেছে? 196 রাইট? ইয়েস ম্যাম। এখন যদি আমার এটাকে ফিক্স করতে হয় ক্যাশ ব্যালেন্সের সাথে আমাকে কি করতে হবে বলেন তো? অ্যাড করতে হবে। ঠিক আছে? ওকে। দেন ছিল হচ্ছে ব্যাংক মেমোরেন্ডা। আমরা যারা ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেইন করি তারা আমরা নিশ্চয়ই জানি যে ব্যাংক কিন্তু আমাদের ডেবিট কার্ড, আমাদের অ্যাকাউন্টের জন্য অনেক সার্ভিস চার্জ কিন্তু ব্যাংক কেটে রাখে, রাইট? ইয়েস ম্যাম। অনেক সময় কিন্তু আমরা অবজার্ভ করি, অনেক সময় করি না। যেমন আমার ফোনে কিন্তু অনেক নোটিফিকেশন আসে। আমি কিন্তু মাঝে, মাঝে চেক করি, মাঝে, মাঝে কিন্তু করি না। ধরেন আমি কোনো কারণে নোটিফিকেশনস গুলো চেক না করলাম। তখন কি হবে? ব্যাংকের ব্যালেন্সের সাথে আমার ব্যালেন্সটা মিসম্যাচ করবে। কিভাবে? একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরেন ব্যাংক আমার বিহাফে কারোর থেকে নোট কালেক্ট করলো। কালেক্ট করেছে। ব্যাংকের টাকা ইনক্রিজ হয়েছে। ব্যাংক কি করেছে? আমার অ্যাকাউন্টের প্রিভিয়াস যে ব্যালেন্সটা ছিল সেটার সাথে নোট কালেকশনের অ্যামাউন্টটা কি করে দিল? এড করে দিল। কিন্তু বিষয়টা তো আমি জানতাম না। তাই আমি কি করলাম? আমার ক্যাশ বুকে এড করলাম না। সো যদি সিচুয়েশনটা এমন হয় যে ব্যাংক আমার বিহাফে নোটটা কালেক্ট করেছে, ব্যাংক ডেফিনিটলি এড করে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমার ক্যাশ বুকে কি করতে হবে? এড করতে হবে। করতে হবে। ওকে। আবার অনেক সময় ব্যাংক আমার থেকে কি করে নেয়? সার্ভিস চার্জ কেটে নেয়। আমার অ্যাকাউন্ট থেকে কি করে? সার্ভিস চার্জটা ডিডাক্ট করে নেয়, ঠিক আছে? কিন্তু আমি না জানার কারণে আমাকে কি করতে হচ্ছে না বলেন তো? মাইনাস আমি করতে যেহেতু হবে। জানি না তাই আমি ক্যাশ বুক থেকে এটা মাইনাস করিনি। এখন আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে মাইনাস বা করতে ডিডাক্ট হবে। করতে হবে। সো এটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। ঠিক আছে? ওকে। ম্যাম আমরা একটা এই ম্যাপ দেখব। জি বলেন। ওকে ম্যাম। ম্যাম এই যে ডিপোজিট ইন ট্রানজিট আর হচ্ছে আউটস্ট্যান্ডিং চেকস এটা তো সবসময় ব্যাংকের পার্ট। আর হুম, হচ্ছে হুম, হুম। এরর আর হচ্ছে এই যে ব্যাংক ব্যাংক মেমোরেন্ডা মেমোরেন্ডা এই এগুলো দুটো ক্যাশ হচ্ছে বুকের সাথেই যায়। হ্যাঁ, ক্যাশ বুকের। কিন্তু যদি এরকম হয় যে ব্যাংক কোনো ভুল করছে এররে তখন কি এটা ব্যাংকের সাইডে যাবে না? হ্যাঁ, হতে পারে না। ব্যাংক ভুল করেছে। ব্যাংক যে সবসময় ঠিক করবে তাও তো না। ব্যাংকের ভুল হলে ব্যাংকের সাইডে যাবে। তখন ওই ৩ টা পার্টই হচ্ছে ব্যাংকের দিকে যাবে আর হচ্ছে শুধুমাত্র ব্যাংক মেমোরেন্ডা হুম, এটা হচ্ছে কোম্পানির পার্টে যাবে জি। ক্যাশ বুকে। ওকে। আমরা এখন একটা ম্যাপ দেখব যেটা আমাদের বুকেই করা আছে।
ম্যাথটা শুরুর আগে আমি আপনাদের বলি, ব্যাংক রিকনসিলিয়েশনটা সবসময় মান্থের শেষে করা হয়। ফর অ্যান এক্সাম্পল জানুয়ারির শুরুতে ডেফিনেটলি ধরেন আমার ব্যাংকের ব্যালেন্স হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমার ক্যাশ বুকেও কোনো রেকর্ড নেই। আমি তো কেবল শুরু করলাম অপারেশন। তাহলে কি মিসম্যাচ হওয়ার সুযোগ আছে? সুযোগ তো নেই। সো ব্যাংক রিকনসিলিয়েশনটা সবসময় কিন্তু মাসের শেষে করতে হয়, ঠিক আছে? ধরেন এপ্রিল মান্থের অ্যাকাউন্ট ব্যালেন্সেস দেওয়া আছে, মেটা দেওয়া আছে, জুনেরটা দেওয়া আছে। অনেক সময় থাকতে পারে দুটোই দেওয়া আছে, বিগিনিং ব্যালেন্স এন্ড এন্ডিং ব্যালেন্স। কিন্তু আমরা কোন ব্যালেন্সটা নিয়ে সবসময় কাজ করব? এন্ডিং ব্যালেন্সটা নিয়ে সবসময় কাজ করব। কনফিউজ হওয়ার কোনো সুযোগ রাখবেন না। ওকে? Yes, ma'am. So whenever you are reconciling the bank account, you have to work with the ending balance. Okay? Both ব্যাংকের এন্ডিং ব্যালেন্সটা নিতে হবে, ক্যাশ বুকের এন্ডিং ব্যালেন্সটা নিতে হবে। আমরা যদি এই এক্সাম্পলটা কেয়ারফুলি দেখি, এখানে আমাদের শুধু একটা ব্যালেন্সই দেওয়া আছে, ঠিক আছে? একটা দেওয়া থাকলে তো কোনো অসুবিধা নেই, বাট যখন দুটো দেওয়া থাকবে আমরা কি করব? সবসময় এন্ডিংটা নিয়ে কাজ করব। একটু পরে বোঝার চেষ্টা করি। দ্য ব্যাংক স্টেটমেন্ট ফর লেয়ার্ড কোম্পানি পিএলসি, ওকে? এখানে দেওয়া আছে ব্যাংক স্টেটমেন্ট ওয়াইজ আ ব্যালেন্স per bank of 15,907.45 on April 30, 2017. ব্যাংক স্টেটমেন্ট ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স কত বলেন তো? 15,907.45, ঠিক আছে? On this date, the balance of cash book is 11,589.45, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে ফার্স্টে দেওয়া আছে। কিভাবে? আমরা সেন্টেন্সটা ভালো করে পড়লেই কিন্তু বুঝতে পারবো। অ্যাজ পার দ্য ব্যাংক স্টেটমেন্ট অফ দ্য লেয়ার্ড কোম্পানি, আ ব্যালেন্স পার ব্যাংক এখানে বলা আছে। আবার ঠিক একই ডেটে ক্যাশ বুকের ব্যালেন্সটা কত সেটা আমাদের দেওয়া আছে। এটা পড়েই কিন্তু আমরা বুঝতে পারছি, রাইট? Yes, ma'am. ওকে, আমরা ব্যালেন্স গুলো দেখেই বুঝতে পারছি যে ব্যাংকের ব্যালেন্সটা এন্ড ক্যাশ বুকের ব্যালেন্সটা কিন্তু ডিফার করছে। তার মানে দেয়ার ইজ আ নিড ফর রিকনসিলিয়েশন, ইজন্ট ইট? Yes, ma'am. ওকে, সো রিকনসিলিয়েশন করতে গেলে আমরা কিছু টার্ম দেখেছিলাম যেটা আমাদের বারবার ফেস করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিপোজিট ইন ট্রানজিট। এটার কনসেপ্টটা কি ছিল? অ্যাডেড বাই দ্য ডিপোজিটর বাট নট অ্যাডেড বাই দ্য ব্যাংক। তাহলে ব্যাংকের ব্যালেন্স কোনটা আমাদের বলেন তো? এটা ছিল, রাইট? 15,907.45, এটা তো ছিল ব্যাংকের ব্যালেন্স। আর এটা কি ছিল? ক্যাশ বুকের ব্যালেন্স। Cash ওকে, book এর বা তো কোম্পানির। ডিপোজিট ইন ট্রানজিটের কনসেপ্টটা কি ছিল? অ্যাডেড বাই দ্য ডিপোজিটর বাট নট অ্যাডেড বাই দ্য ব্যাংক। সো আমরা কি করব? আমরা ব্যাংকের হচ্ছে সাইড এটা অ্যাড ব্যাংকের করব। ব্যালেন্সে অ্যাড করব, ঠিক আছে? এটা হচ্ছে লেয়ার্ড কোম্পানি পিএলসির একটা ব্যাংক রিকনসিলিয়েশন, এই যে এই গিভেন ইনফরমেশনের উপর। সো আমরা শুরুতেই কি করব? ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্টটা লিখে নিব। কোনটা এটা? এটা হচ্ছে এটা, ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট। ওকে, কত ছিল? 15,907। তারপর কি বলেছে? ডিপোজিট ইন ট্রানজিট, which means added by the depositor not added by the bank. সো ব্যাংকের কি করতে হবে? অ্যাড করতে হবে। করলাম। তারপর মনে আছে আউটস্ট্যান্ডিং চেকের কনসেপ্টটা? আউটস্ট্যান্ডিং চেকের কনসেপ্টটা হচ্ছে ডিডাক্টেড বাই দ্য ডিপোজিটর অর দ্য কোম্পানি বাট নট ডিডাক্টেড বাই দ্য ব্যাংক। তাহলে ব্যাংকে কি করতে হবে? এটা ডিডাক্ট করতে হবে। মাইনাস করতে হবে। আমরা যদি একটু কেয়ারফুলি দেখি, এখানে কিন্তু 3টা চেক, ঠিক আছে? চেক নাম্বার 453, 457, 460 এন্ড টোটাল করলে হচ্ছে 5904, ঠিক আছে? সো আমরা ক্যাশ ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট, সেন্টেন্সটা লেখার সময় কনফিউজ হয়ে যাব না, ঠিক আছে? Bank is keeping the record of my cash balance, right? So cash balance as per the bank statement, this is given, we have collected from the question. We have added the deposit in transit, then we have deducted the outstanding checks, and this is giving us the adjusted cash balance per bank. Yes, ma'am. Clear? Yes, So we are done with fixing the cash balance, okay, of the bank. এখন আমাদের কি করতে হবে? ক্যাশ ব্যালেন্স ক্যাশ বুকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাই তো? ব্যাংকেরটা কারেকশন করে ফেলেছি, যেটা অ্যাড করার কথা ছিল অ্যাড করে ফেলেছি, যেটা মাইনাস করার কথা মাইনাস করে ফেলেছি। এখন আমাকে ক্যাশ বুকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমার ক্যাশ বুকের ব্যালেন্সটা কত ছিল বলেন তো? 11,589.45, ওকে? সো দিস ওয়াজ মাই ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার দ্য বুক। এটার সাথে আমি কি করব দেখি একটু।
We are done with this part. Any question regarding this? No, ma'am. ম্যাম জি বলেন। ব্যাংক রিকনসিলিয়েশনটা হচ্ছে মেইনলি আসলে এই আমাদের হচ্ছে ক্যাশ বুক আর হচ্ছে যে আপনার ব্যাংকের এই দুইটা পার্ট নিয়ে কাজ করতেছে তাই না, মানে এই দুইটা জি, এই দুটো পার্ট নিয়ে কাজ করছে। আমি কিছুক্ষণ আগেই বলেছি। ধরেন আমি আমার পার্সোনাল রেকর্ডিং এর কথা বাদই দিই, ঠিক আছে? আমি হচ্ছে প্রাণ আরএফএল। প্রাণ আরএফএল কি নিজের একটা ক্যাশ বুক মেইনটেইন করে না? জি অবশ্যই মেইনটেইন করে। প্রাণ আরএফএল এর ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? অবশ্যই আছে। কোম্পানি যে হিসাব নিকাশ আছে, কোম্পানি তো ইন্টারনালি ক্যাশ বুকই তো মেইনটেইন করছে, রাইট? ব্যাংকও কিন্তু প্রাণ আরএফএল এর কিন্তু ক্যাশ ব্যালেন্সটা মেইনটেইন করে। কত টাকা অ্যাকাউন্টে ঢুকছে, কত টাকা বের হচ্ছে অ্যান্ড অল দ্যাট। ইজন্ট ইট? জি ওকে। Yes, সো ma'am. প্রাণ আরএফএল এর হিসাব কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টেরটা ব্যাংক রাখছে। আমিও কিন্তু অ্যাট এ টাইম কোম্পানি হিসেবে কিন্তু আমার রেকর্ড কিপিং করছি ক্যাশ বুক, ইজন্ট ইট? দিন শেষে তো দুটো ম্যাচ হওয়ার কথা, তৌহিদ। ওকে, জি কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাংকের যে অ্যাকাউন্টের ব্যালেন্সটা আছে আর ক্যাশ বুকের ব্যালেন্সটা আছে সেটা মিসম্যাচ হয়। কেন মিসম্যাচ হয়? অনেক সময় দেখা যায় যে ব্যাংক কিছু চার্জ কেটে নিয়েছে, সেটা আপনি জানেন না, আপনি আপনার ক্যাশ বুকে কি করেন, এন্ট্রি করেন নাই। সেগুলো কি করতে হবে? মাইনাস করতে হবে চার্জেস গুলো। আবার অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টে, আপনার কোম্পানির অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা ছিল, সেটার উপর ইন্টারেস্ট আসলো, আপনি এটা ক্যাশ বুকে অ্যাড করেননি, তখন আপনি অ্যাড করবেন, তাহলেই তো আপনার ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্সটা সেম হবে, রাইট? এটাই বলা হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। জি বুঝতে পারছি। বুঝাতে পেরেছি? তারপর কিছু টার্মের কথা বলেছিলাম, ডিপোজিট ইন ট্রানজিট অ্যান্ড আউটস্ট্যান্ডিং চেক। ডিপোজিট ইন ট্রানজিটটা কখন হয়? দিস ইজ অ্যাডেড বাই দ্য ডিপোজিটর বাট নট অ্যাডেড বাই দ্য ব্যাংক। তার মানে ভুলটা কার হয়েছে? ব্যাংকের হয়েছে। ব্যাংকের যদি হয় তাহলে ব্যাংকের ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট হবে না? Yes, ma'am. ইয়েস। আর আউটস্ট্যান্ডিং চেকটা হচ্ছে বেসিকলি ডিডাক্টেড বাই দ্য কোম্পানি। ধরেন কোম্পানি কাউকে চেক ইস্যু করেছে, কোম্পানি সেটা রেকর্ডে মাইনাসও করেছে, কিন্তু ব্যাংক এখনো মাইনাস করেনি, ডিডাক্ট করেনি। সো এখন ব্যাংকে কি করতে হবে? মাইনাস করতে হবে। সো এই কাজটা করার পর আমার ব্যাংকের ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। একটু খেয়াল করে দেখবেন, আমরা শুধু ব্যাংকের ব্যালেন্সটাকেই ফিক্স করব না, আমাদের কিন্তু ক্যাশ বুকেও কিন্তু ঝামেলা আছে, কিছু ভুল আছে, কিছু জিনিস ইনক্লুডেড না, ওগুলো কি করব আমরা এখন ফিক্স করব। সো আমরা কোয়েশ্চেন ওয়াইজ যদি দেখি, এখানে হচ্ছে ক্যাশ পার বুক ইজ বেসিকলি ক্যাশ ব্যালেন্সটা এখানে মেনশন করা আছে, ঠিক আছে? ক্যাশ ব্যালেন্স পার বুক। এখন আমরা স্টেপ নাম্বার 3 তে গিয়ে দেখব, আমরা হচ্ছে লেয়ার্ড কোম্পানির একটা ম্যাথ করছিলাম, যেখানে বলা হচ্ছে লেয়ার্ড কোম্পানি একটা চেক কেটেছিল, 1226 টাকা ছিল চেকের অ্যামাউন্টটা, যেটা ব্যাংক কারেন্টলি পেমেন্টটা করে দিয়েছে। ওকে, হাউএভার লেয়ার্ড রেকর্ডেড দ্য চেক অ্যাজ 1262। কত ছিল? 1226। কত মাইনাস করে ফেলেছে বলে? 1262, বেশি মাইনাস করে ফেলেছে না? Yes, ma'am. সো লেয়ার্ড কি এখন এটা কি করতে হবে বলেন তো? এই Add করতে এররটার হবে। জন্য অ্যাড করতে হবে। আমরা যখন ক্যাশ ব্যালেন্স পার বুক করব, আমরা এখানে দুটো সেকশন রাখবো, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে লেস বা ডিডাক্ট। যেই জিনিসগুলো আমাদের ক্যাশ বুকের ব্যালেন্সের সাথে অ্যাড করতে হবে সেটা আমরা এই সেকশনটাই লিখে ফেলবো, আর যেগুলো ডিডাক্ট করতে হবে ক্যাশ বুক থেকে সেটা আমরা এই লেস বা ডিডাক্ট সেকশনে লিখে ফেলবো, ঠিক আছে? সো আমাদের প্রথমটা হচ্ছে এরর ইন রেকর্ডিং চেক, রাইট? আমি বেশি মাইনাস করে ফেলেছি, এখন আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। Add করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? Yes, ma'am. ওকে। তারপর ছিল হচ্ছে ব্যাংক মেমোরেন্ডা। ব্যাংক মেমোরেন্ডা মানে ব্যাংক অনেক কিছু পেমেন্ট করেছে বা কালেক্ট করেছে, যেটা আমার জানা ছিল না, এখন আমাকে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে হবে ক্যাশ বুকে। এনএসএফ চেক, ধরেন ধরেন আমি ওয়াহিদ থেকে একটা চেক পেয়েছি, 425টা পাউন্ডের আমি ওয়াহিদ থেকে একটা চেক পেয়েছি। চেক পাওয়ার সাথে সাথে আমি কি করলাম? আমার ক্যাশ বুকে এন্ট্রি করে দিলাম, ঠিক আছে? ভেবে যে টাকাটা আমি পেয়েছি। 2-3 দিন পরে আমি যখন ব্যাংকে গিয়ে চেকটা যখন জমা দিলাম, ব্যাংক আমাকে বলল এই চেকটা তো আসলে কালেক্ট করা সম্ভব না, কারণ এটা হচ্ছে এনএসএফ চেক। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। তার মানে ওয়াহিদের অ্যাকাউন্টে 425 পাউন্ড নেই আসলে, কিন্তু সে এটা আমাকে না বলে সে কি করেছে? একটা থাকে না, একটা ড্রামা করার জন্য সে আমাকে কি করেছে বলেন তো? চেকটা কেটে দিল, অ্যাজ ইফ সে আমার পেমেন্টটা করে দিয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি। তো আমি কি করেছিলাম? আমার ক্যাশ বুকে এটা এন্ট্রি করে ফেলেছিলাম।
ক্যাশ বুকে আমি অ্যাড করে ফেলেছিলাম কারণ আমি জানতাম না এটা এনএসএফ। আর ব্যাংক যেহেতু জানে যে চেকটা এনএসএফ, ব্যাংক কি করে নাই, অ্যাড করে নাই। তার মানে ব্যাংকের কোনো প্রবলেম নাই। ভুলটা কোথায় হয়েছে? আমার হয়েছে। কোথায়? ক্যাশ বুক লিখতে গিয়ে। ঠিক আছে? এই ক্যাশ বুকে যখন আমি রেকর্ড কিপিং করছিলাম, ওয়াহিদের থেকে চেকটা পাওয়ার সাথে, সাথে আমি অ্যাড করে ফেলেছিলাম। এখন যদি আমি আমার ক্যাশ বুকের ব্যালেন্সটা ফিক্স করতে চাই, আমাকে কি করতে হবে? নট সাফিসিয়েন্ট ফান্ডের এনএসএফ যে চেকটা পেয়েছি আমি, সেটা আমাকে কি মাইনাস করতে হবে? করতে ডিডাক্ট হবে। করতে হবে। আর আমি বলেছি ডিডাক্ট গুলো কোন সেকশনে যাবে? এই লেস সেকশনটাই যাবে। আপনারা লেসও লিখতে পারেন, ডিডাক্টও লিখতে পারেন। তারপর বলা মাইনাস হচ্ছে হুম বলেন। মাইনাস কিভাবে হবে, মানে মাইনাস সাইন দিয়ে এটা দেখেন, এটা ওরা না এভাবেই লিখেছে, ঠিক আছে? বাট আমি বলবো আপনারা মাইনাস সাইন দিয়ে দিয়েন। ওরা এখানে লেস লিখেছে তো এই জন্য ওরা আর মাইনাস সাইন ব্র্যাকেট সাইনটা কিন্তু দেয়নি। খেয়াল করেছেন? Yes, আপনারা ma'am. একটু দিয়ে নিবেন। এই সেকশনটায় ওরা কিন্তু সেম করেছে, কারণ ওরা লেস লিখেছে এখানে, এই জন্য ওরা কি করে না আর মাইনাস সাইন উইচ মিনস ব্র্যাকেটটা তারা কিন্তু দেয়নি। বাট আমরা ব্র্যাকেটটা দিয়ে নিলে ভালো, না হলে আমাদের এক্সামে ভুল হয়ে যেতে পারে। Okay, ma'am. ওকে, সো কোথায় ছিলাম? ব্যাংক মেমোরেন্ডা। আমি ওয়াহিদ থেকে একটা এনএসএফ চেক পেয়েছিলাম। আমি এটা এনএসএফ চেক সেটা আমি জানতাম না, তাই আমি অ্যাড করে ফেলেছিলাম। ঠিক আছে? যেহেতু ব্যাংক আমাকে এখন জানালো যে চেকটা এনএসএফ আর ব্যাংক অ্যাডও করে নাই, তাহলে এখন আমাকে কি করতে হবে? চেকটার অ্যামাউন্টটা মাইনাস করে দিতে হবে আমার ক্যাশ বুক থেকে। গেল এটা। তারপর ছিল চার্জ ফর প্রিন্টিং কোম্পানি চেকস। ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে লেয়ার্ড পিএলসি। ওকে, আমার কোম্পানির নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। সো ব্যাংক কি করলো? আমার কোম্পানির নামে একটা চেক প্রিন্ট করলো, যেটার চার্জ এসেছে 30 পাউন্ড। ব্যাংক এটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে রেখেছে, কিন্তু আমি এটা আমার ক্যাশ বুক থেকে কি করি নাই? মাইনাস করি নাই। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে? এটা মাইনাস করতে হবে, ডিডাক্ট করতে হবে। সো যেই পোর্শনটা বা যেই পার্টস গুলো আমরা ডিডাক্ট করব সেগুলো এই লেস সেকশনে চলে যাবে, ডিডাক্ট করব। Then the last one, the collection of note receivable. ব্যাংক আমার পক্ষে একটা নোট রিসিভ করলো। এই নোটের উপর ইন্টারেস্ট আসলো কত? 50 পাউন্ড। আবার ব্যাংক এটা থেকে কি করলো? নিজের সার্ভিস চার্জটাও কেটে নিল। সব কিছু বাদ দিয়ে আমার নেট অ্যামাউন্টটা কত বলুন তো? 1035। এখানে আমার নোটের অ্যামাউন্ট, ইন্টারেস্টের অ্যামাউন্ট আর ব্যাংক কালেকশন ফিটাও মাইনাস করে দেখানো আছে, রাইট? যেহেতু ব্যাংক আমার পক্ষে টাকাটা কালেক্ট করলো, তার মানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এটা অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু আমি তো ক্যাশ বুকের ব্যালেন্সে অ্যাড করি নাই। তাহলে আমাকে কি করতে হবে? ক্যাশ বুকের ব্যালেন্সের সাইডে অ্যাড করতে হবে। Add করতে হবে। বুঝাতে পেরেছি? Yes, ma'am. যারা অ্যাবসেন্ট ছিল লাস্ট ক্লাসে তারা আমাকে একটু কাইন্ডলি জানান যে তারা কি বুঝতে পারছে নাকি আমার কোনো কিছু রিপিট করতে হবে। আপনারা যদি রিপ্লাই না দেন আমি বুঝতে পারবো না আসলে যে আপনারা বুঝেছেন কিনা। মিস, এক্সামের কোশ্চেনে কি আমাদের এই 4টা স্টেপ সহ দেওয়া থাকবে? 4টা স্টেপ এভাবে মেনশন করা থাকবে না, আমি আপনাদের দেখাই। প্র্যাকটিস এক্সারসাইজে কিছু ম্যাথ আছে, একটু দেখাই। Ma'am, বইয়ের একটা ম্যাথ পারতেছি না। দেখবো আমরা। এক্সামে হচ্ছে এই টাইপের আসবে। যে প্রশ্ন করেছেন সে একটু ভালো করে দেখেন এখানে কি কি ইনফরমেশন আছে। চলেন এই ম্যাথটা আমরা একটু দেখি। ফার্স্টে বলা হচ্ছে the information below relates to cash account in the ledger of Ansell AS. So basically Ansell AS হচ্ছে একটা কোম্পানি, সেই কোম্পানিটার ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেওয়া আছে। বিগিনিং ব্যালেন্সটা দেওয়া আছে জুনের, এন্ডিং ব্যালেন্সটা দেওয়া আছে। কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম আমরা কোন ব্যালেন্সটা নিয়ে কাজ করব সবসময়? Ending balance. আমরা শেষের সবসময় ব্যালেন্সটা নিয়ে কাজ করব, ঠিক আছে? ending balance। এটা কিসের ব্যালেন্স? ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স। কিভাবে বুঝলাম দেখেন তারপরের সেন্টেন্সটা, ব্যাংক স্টেটমেন্ট শোজ আ ব্যালেন্স অফ 1642। তার মানে এটা কিসের ব্যালেন্স বলুন তো? ব্যাংকের ব্যালেন্স। ব্যাংক। আর Yes, এটা আমার ma'am. কিসের ব্যালেন্স? ক্যাশের ব্যালেন্স। দুটো ব্যালেন্স আমি Cash পেয়ে account. গিয়েছি। এখন দুটো দেখিয়ে আমি বুঝতে পারছি দেয়ার ইজ মিসম্যাচ বিটুইন দ্য অ্যাকাউন্ট ব্যালেন্সেস। তাহলে আমাকে কি করতে হবে? জুন 30 জন্য ব্যাংক রিকনসিলিয়েশনটা করতে হবে, রাইট? Yes, ma'am. রিকনসিলিয়েশনটা আমরা কোন ব্যালেন্সটা দিয়ে শুরু করব? সবসময় ব্যাংকের ব্যালেন্সটা দিয়ে শুরু করব, রাইট? ব্যাংকের Yes, ma'am. ব্যালেন্সটার সাথে আমরা সবসময় কি করি বলেন তো? ডিপোজিট ইন ট্রানজিটটা কি করি? ডিপোজিট ইন ট্রানজিটটা আমরা অ্যাড করি, এন্ড আউটস্ট্যান্ডিং চেকটা কি করি আমরা? মাইনাস করি। বুঝাতে পারলাম? এই যে দেখেন Ansell AS bank reconciliation for June 30
Cash balance as per bank statement, isn't it? Cash balance as per the bank statement. এটা লিখলাম, এটার সাথে ডিপোজিট ইন ট্রানজিট কত ছিল? 4,750 অ্যাড করলাম, অ্যান্ড আউটস্ট্যান্ডিং চেকস গুলো কি করলাম? মাইনাস করলাম। আমার কি বের হলো? অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স বের হলো, রাইট? এখন আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্সটা কিসের জন্য বের করতে হবে? ক্যাশ বুকের জন্য। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাশ বুকের অ্যামাউন্টটা কত বলেন তো? 17,704 704 ওকে, সো এটার সাথে আমার কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে দেখেন। একটা এনএসএফ চেক আছে, এনএসএফ চেক গুলো কি করতে হবে? ক্যাশ বুক থেকে মাইনাস করতে হয়। তারপর বলা হচ্ছে সেফটি ডিপোজিট বক্স রেন্ট। আমরা যারা ব্যাংকের লকার ইউজ করি, আমরা তো সবাই জানি ব্যাংক তো লকার আমাকে ফ্রিতে ইস্যু করে না, এটার জন্য একটা চার্জ কেটে নেয়। তো ব্যাংক যে চার্জটা কেটে নেয়, আমাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমরা সবাই ভালো করে জানি। ধরেন আপনার প্রাইম ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আপনার যাবতীয় যে চার্জেস গুলো আছে ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সেস থেকে কেটে নিয়ে নেয়। আপনার অ্যাকাউন্টের একটা ফি থাকতে পারে, ডেবিট কার্ডের একটা চার্জ থাকে, ক্রেডিট কার্ডের একটা চার্জ থাকে, আপনার জন্য যদি একটা চেকবুক প্রিন্ট করে সেটার জন্য চার্জ থাকে, আপনি যদি কোনো লকার ইউজ করে থাকেন সেটার জন্য সব ধরনের চার্জ কিন্তু ব্যাংক কেটে ফেলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে। মিস ইন্টারেস্ট রেটটা তো লকার চার্জের চেয়ে বেশি হয়। জি, ইন্টারেস্ট রেটটা তো ওই চার্জের চেয়ে তো বেশি হয়। না হলে দেখি যে সবসময় আমার ব্যালেন্স বাড়তে থাকে, মানে কোনো ট্রানজাকশন না করলে। হ্যাঁ, বিষয়টা তো এইটাই। আমাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিছু টাকা পয়সা যাদের ব্যাংকে আছে, সেটার উপর ইন্টারেস্ট আসে না। সো ইন্টারেস্টটা এসেছে, তার মানে এটা ব্যাংকে কি হয়ে গিয়েছে? অ্যাড হয়ে গিয়েছে, রাইট? আবার ব্যাংক যখন কোনো চার্জ কেটে নেয় তখন সেটা কি করে? আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্সেসটা আছে সেটা থেকে কেটে নিয়ে নেয়, মাইনাস করে ফেলে। বাট এই জিনিসগুলো কিন্তু আপনার ক্যাশ বুকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, বিকজ দিস আর আনঅ্যাডজাস্টেড। ব্যাংক তো সব কেটে নিচ্ছে, আপনার ইনকাম হলে প্লাস করছে, বাট আপনি তো কিছুই করছেন না আপনার ক্যাশ বুকে, রাইট? সো আপনি যদি আপনার একটা পার্সোনাল রেকর্ডিং করেন জাইদি, তাহলে আপনি এগুলো প্লাস করবেন, মাইনাস করবেন না। সো ক্যাশ বুকের বিষয়টা হচ্ছে ওরকম। ওকে, ব্যাংকের পোর্শনটা আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা কি করব এখন? যে পার্সোনাল ক্যাশ বুকটা আমরা মেইনটেইন করছি নিজের জন্য বা কোম্পানির জন্য, সেখানে আমার কি করা দরকার? অ্যাডজাস্টমেন্ট করা দরকার। কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব একটু দেখি। ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার দ্য ক্যাশ বুক এখানে মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে ব্যালেন্সটা লিখলাম। লিখার পর আমরা কি করব? ব্যাংক আমার পক্ষ থেকে যে নোটস কালেক্ট করেছে প্লাস ইন্টারেস্ট পেয়েছে এটা অ্যাড করব। তাছাড়া ব্যাংকে আমার যে অ্যামাউন্ট ছিল সেটার উপর কিছু ইন্টারেস্ট এসেছে, এটা আমি অ্যাড করব। এই দুটো অ্যাড করলাম। আর ব্যাংক যে আমার থেকে সার্ভিস চার্জ কেটে নিল সেফটি বক্স বা লকারের জন্য, সেটা আমি কি করব? মাইনাস করব। প্লাস আমার যে একটা এনএসএফ চেক আছে, নট সাফিসিয়েন্ট ফান্ড, যেটা আমি ভুলে অ্যাড করে ফেলেছিলাম, সেটাও আমার ক্যাশ বুক থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এই প্লাস মাইনাস করার পর যে ব্যালেন্সটা আসবে সেটা ব্যাংকের অ্যাডজাস্টেড ব্যালেন্সের সাথে কি হবে? ইকুয়াল হওয়ার কথা। তাহলে ব্যাংকটা কি হবে? কারেক্ট হবে। বুঝতে পারলাম? Yes, ma'am. জি যারা ক্লাসটা করিনি ফিজিক্যালি তারা বুঝতে পারছি? জি ওকে, এই যে আবার এই ম্যাথটা দেখি আমরা না, এই ম্যাথটার মধ্যে বুঝছেন ইনফরমেশন রিড করতে পারাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা যদি ব্যাংকের ব্যালেন্সটা আর ক্যাশ ব্যালেন্সটা কোথায় সেটা যদি আলাদা না করতে পারি, ডিফারেন্সিয়েট না করতে পারি, আমাদের ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? যদি আমরা এই ম্যাথটা একটু ভালো করে চেক করি, দেখেন কি বলা হচ্ছে, ভিক্টোরিয়া পিক লিমিটেড ব্যাংক স্টেটমেন্ট। তার মানে এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে এটা ব্যাংকের ব্যালেন্সটা দেওয়া আছে, মে মাসের দেওয়া আছে, রাইট? মে মাসের দেখেন বিগিনিং ব্যালেন্সও দেওয়া আছে, এন্ডিং ব্যালেন্সও দেওয়া আছে। আমরা কোন ব্যালেন্সটা নিয়ে কাজ করব? এন্ডিং ব্যালেন্সটা নিয়ে আমরা কাজ করব, রাইট? তারপর বলা হচ্ছে দ্য ক্যাশ ব্যালেন্স পার বুক। তার মানে ক্যাশ বুকের ব্যালেন্সটা কত বলেন তো? এইটা। ব্যাংকের ব্যালেন্সটা কত? এইটা। ওইটা সো ব্যাংকের অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা কোন ব্যালেন্সের সাথে করব? ব্যাংকের ব্যালেন্সের সাথে করব, রাইট? ব্যাংকের পার্ট। ইয়েস। সো আমরা যদি খুব কেয়ারফুলি দেখি, এটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্সটা বুঝি নাই, মানে আচ্ছা, ব্যাংক ব্যালেন্স আইডেন্টিফিকেশনটা বুঝি নাই। আইডেন্টিফিকেশনটা বুঝে নাই? দেখেন এখানে বলা হচ্ছে ভিক্টোরিয়া পিক লিমিটেড ব্যাংক স্টেটমেন্ট। এটা দেখে বুঝতেই পারছেন না যে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ফলোইং দুটো ডেটা দিচ্ছে। একটা হচ্ছে ব্যাংকের বিগিনিং ব্যালেন্সটা মে মাসের, একটা হচ্ছে এন্ডিং ব্যালেন্সটা
আরেকটু ক্লারিফিকেশনের জন্য আমরা কি করতে পারি, ক্যাশের ব্যালেন্সটা কোথায় আছে সেটা চেক করতে পারি। এই যে দেখেন এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা দ্য ক্যাশ ব্যালেন্স পার বুক, তার মানে এটা কি ক্যাশ বুক অনুযায়ী ক্যাশ ব্যালেন্সটা, রাইট? এটা দেখে বুঝি ডেফিনেটলি এটা ক্যাশ বুকের ব্যালেন্স, ইজন্ট ইট? দ্য ক্যাশ ব্যালেন্স পার ma'am. বুক, তার মানে ডেফিনেটলি, আর এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি যে এটা কিসের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স। আর ব্যাংকের ব্যালেন্স হোক ক্যাশ বুকের ব্যালেন্স হোক, আমরা সবসময় কোনটা নিয়ে কাজ করব, এন্ডিং ব্যালেন্সটা নিয়ে কাজ করব। সো উই হ্যাভ আইডেন্টিফাইড এটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স, এটা হচ্ছে ক্যাশের ব্যালেন্স। এখন আমরা ব্যাংকের সাথে কোন জিনিসগুলো অ্যাডজাস্ট করব বলেন তো, আউটস্ট্যান্ডিং চেকস এন্ড ডিপোজিট ইন ট্রানজিট, ইজন্ট ইট? Yes, ma'am. ব্যাংকের সাথে অ্যাডজাস্টমেন্ট কোন দুটো জিনিসের হয়, আউটস্ট্যান্ডিং চেকস এন্ড ডিপোজিট ইন ট্রানজিট, গেল দুটো। আর বাকিগুলো কিসের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে বলেন তো, Cash book এ। ক্যাশ বুকে অ্যাডজাস্টমেন্ট হবে। এই যে ম্যাথটা এখানে করে দেওয়া আছে। আচ্ছা ম্যাম, এখানে ক্যাশ বুক অ্যাড এর পার্টটা যে উপরে একটা লাইন লেখা আছে না, শুধু এটা লিখলে হবে না? কোনটা? ওই যে কোয়েশ্চেনে লেখা আছে যে নোটস কালেকশন মেবি উপর দিকে, মানে এই টু নাম্বার ট্রানজ্যাকশনটা এইভাবে ডিটেইলে না লিখে শুধু ওই যে ডিটেইলে কালেকশন অফ লিখলেই নোটস ভালো, পেয়েবল। কেন জানেন? এই যে দেখেন এখানে কালেকশন অফ নোট রিসিভেবল, ঠিক আছে, এটার সাথে দেখেন ইন্টারেস্ট অ্যাড আছে, ঠিক আছে, আবার 100 টাকা কালেকশন ফি মাইনাস করা আছে। ক্যালকুলেট করে যে নেট ব্যালেন্সটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, বাট আপনাকে কিন্তু ডিটেইল করে লিখলে ভালো, ঠিক আছে? বা যদি জি, বলেন। টাইম না থাকে শুধু ওই লাইনটা লিখে ফেললাম। টাইম থাকবে, এনাফ টাইম থাকবে বাবা। আচ্ছা আচ্ছা ম্যাম, এই থিওরি কি ক্লাসে যেটুক পড়ানো হয়েছে চ্যাপ্টার 7 থেকে এটুক পড়লেই হবে না? ওইটুকু পড়লেই হবে। ওকে। এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? No, ma'am. চলেন এখন চ্যাপ্টার 5 এ চলে যাই। Ma'am, একটা প্রবলেম। বলেন। এটা হচ্ছে P73 এ বইয়ের। আপনি আমার সাথে অফিস আওয়ারে আসবেন সুচি, ঠিক আছে? Okay, মানে ma'am. এখনো অনেকে কিন্তু বেসিক ক্লাসটাই কিন্তু করে নাই। আপডেট অফিস আওয়ার চেয়েছিলাম। আমি বলেছি আমি হচ্ছে একটু ডিপার্টমেন্টের একটু ইস্যুর কারণে আমি অফিস আওয়ারটা এখনো চেঞ্জ করতে পারিনি। আমি জাস্ট এমডব্লিউ তে আগামীকাল হচ্ছে আমাকে 11:50 থেকে 1:30 পর্যন্ত আমার রুমে পাবেন, Okay, ma'am. ঠিক আছে? অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনে কোথায় প্রবলেম একটু বলবেন আমাকে, একটু ক্লিয়ারলি বলেন কোথায় প্রবলেম, তাহলে আমি সেই পার্টটুকুই দেখাই দিই। প্রবলেম নাই, ম্যাম। ম্যাম স্লাইডের লাস্টে দুটো ম্যাথ ছিল না, এখানে একটা এন্ট্রিতে একটু প্রবলেম। বাকিরা বলেন চ্যাপ্টার 5 এ কোথায় প্রবলেম? মিস, শিপিং ট্রান্সফারের সময় দুই সাইড থেকে কিভাবে অ্যাডজাস্ট করব? দাঁড়ান, ওকে। তো মার্চেন্ডাইজিং কোম্পানির অ্যাকাউন্টিং অপারেশন গুলো আমরা দেখছিলাম, তাই না? যে একটা মার্চেন্ডাইজিং কোম্পানি তারা দুটো ওয়েতে পারচেজ এন্ড সেলস ট্রানজ্যাকশনের রেকর্ড রাখতে পারে। একটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম, একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। পারপিচুয়াল সিস্টেমে তারা যতবারই পারচেজ করছে সেল করছে তারা সাথে সাথে কি করে রেকর্ড করে ফেলে, ঠিক আছে? এন্ড পিরিয়ডিক সিস্টেমে তারা কি করে বলেন তো, তারা পারচেজ করে বাট কতটুক সেল হয়েছে আর কতটুক সেল হয় নাই, যতটুক সেল হয়েছে তার কস্টিং কত, এগুলো সব বছরের শেষে বা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে ক্যালকুলেট করে, মনে আছে? Yes, ma'am. Perpetual system a company keep details records of the inventory, and in perpetual system কোম্পানিগুলোর ইনভেন্টরির উপর বেটার কন্ট্রোল মেকানিজম থাকে। প্রতিবারই ইনভেন্টরি পারচেজ হলে সেল হলে তারা কি করে বলেন তো, আপডেট করে ফেলে। সো আপনাকে কি করে একটা রিয়েল টাইম ইনফরমেশন প্রোভাইড করে পারপিচুয়াল সিস্টেম, কিন্তু পিরিয়ডিক সিস্টেম এটা প্রোভাইড করতে পারে না, বিকজ হিয়ার you calculate the cost of the goods sold and ending inventory
ইন দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। তারপর আমরা দেখেছিলাম যে একটা মার্চেন্ডাইজিং কোম্পানি তারা যদি পারপিচুয়াল সিস্টেমে রেকর্ডিং করে আসলে রেকর্ড কিপিংটা দেখতে কেমন হয়। সো আমরা জানি পারপিচুয়াল সিস্টেমে কোম্পানিগুলো যখন মার্চেন্ডাইজ পারচেজ করে, গুডস পারচেজ করে, তখন তারা হচ্ছে ইনভেন্টরিকে ডেবিট করে আর অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করে। বুঝতে পেরেছি? Yes, ma'am. So companies, merchandising companies, when they are following perpetual inventory system, each and every time they purchase good, they actually debit the inventory account and they credit the accounts payable. যদি ধারে বলে, আবার অনেক সময় থাকে না ক্যাশে পারচেজ করেছে, তখন কি হবে? ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? Yes, ma'am. ওকে। সো এখন হচ্ছে ফ্রেটের বিষয়টা একটু দেখি। ওকে, সেলস এগ্রিমেন্টে কিন্তু it's really important to indicate whether the buyer or the seller is going to pay for the transportation cost. In sales agreement, it's very important to define who, which means whether the buyer or seller is going to pay for the transportation cost. So freight cost এ basically দুটো টার্ম থাকে, একটা হচ্ছে FOB shipping point, একটা হচ্ছে FOB destination. FOB shipping point মানে হচ্ছে buyer is going to pay for the transportation cost. সেলার কি করবে দেখেন, সেলার হচ্ছে গুডসটা পাবলিক ক্যারিয়ার পর্যন্ত, সেলার গুডসটা পাবলিক ক্যারিয়ার পর্যন্ত উঠিয়ে দিবে, এই পর্যন্ত বায়ারকে কোনো টাকা দিতে হবে না। বাট পাবলিক ক্যারিয়ার রিসিভ করে ফেলার পর যাবতীয় খরচ কাকে দিতে হবে বলেন তো? বায়ারকে দিতে হবে। Okay. বুঝাতে পারলাম? Yes, FOB ma'am. shipping point means seller is going to place the goods on public carrier free on board. এই পর্যন্ত বায়ারের কোনো টাকা দিতে হবে না। But after the public courier actually received the goods, then buyer has to pay for the transportation cost. Clear? Yes, ma'am. Okay. So আরেকটা টার্ম হচ্ছে বেসিক্যালি FOB destination. FOB destination মানে সেলার একদম পাবলিক ক্যারিয়ার বলেন একদম বাইরের এরিয়া অফ বিজনেস পর্যন্ত পৌঁছিয়ে দিবে সম্পূর্ণ নিজের খরচে। সো হিয়ার সেলার ইজ গোইং টু পে ফর দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। বুঝাতে পারলাম? Yes, ma'am. সেলস এগ্রিমেন্টে কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টটা খুবই ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিফাইন whether buyer is going to pay for the cost or seller is going to pay for the transportation cost. If the term is FOB shipping point, which means buyer is going to pay for the transportation cost. Okay. So if you are a buyer, suppose আপনি কিছু goods purchase করলেন, তাহলে আপনি তখন কি বায়ার না? অবশ্যই বায়ার। Yes, সো ma'am. আপনি তখন বায়ার। আপনার যদি টার্মটা থাকে FOB শিপিং পয়েন্ট, তাহলে ট্রান্সপোর্টেশন কস্টটা কে দিবে? আপনি দিবেন। আমি দেব। আবার আপনি যখন গুডসটা পারচেজ করছেন তখন তো আপনি বায়ার, রাইট? আর টার্মটা ধরেন FOB ডেস্টিনেশন, আমরা জানি FOB ডেস্টিনেশনে সেলার কি করে? ট্রান্সপোর্টেশনের খরচটা বহন করে। সো আমি যেহেতু এখানে বায়ার, আমি কি ট্রান্সপোর্টেশন কস্টটা দিব? আমি তো দিব না। না। আপনি মার্চেন্ডাইজিং কোম্পানি যখন করবেন আপনাকে দুই পার্সপেক্টিভ থেকেই চিন্তা করতে হবে, বায়ার সেলার। কিছু কিছু জায়গায় আপনি বায়ার, কিছু কিছু জায়গায় আপনি সেলার। ঠিক আছে? Yes, ma'am. আপনি যখন বায়ার, যখন টার্মটা FOB শিপিং পয়েন্ট, তাহলে ট্রান্সপোর্টেশন কস্টটা কার ভাগে আসছে? আপনার ভাগে আসছে। আর আপনি যখন বায়ার কিন্তু টার্মটা হচ্ছে FOB শিপিং পয়েন্ট, তাহলে কে বিয়ার করবে? সেলার বিয়ার Seller. করবে। ওকে। সো ইন পারপেচুয়াল সিস্টেম, ওকে, যদি কোনো বায়ার ট্রান্সপোর্টেশন কস্ট ইনকার করে আন্ডার দ্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তাহলে সে কি করবে? ইনভেন্টরিকে ডেবিট করবে, ক্যাশকে ক্রেডিট করবে। পারপেচুয়াল সিস্টেমে একজন বায়ার যখন ট্রান্সপোর্টেশন কস্ট ইনকার করবে, ঠিক আছে, তখন সেটাকে কিভাবে জার্নালাইজ করবে? ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। Cash credit. ক্লিয়ার? Yes, ma'am. আবার পারপেচুয়াল সিস্টেমে যদি সেলারের কখনো ট্রান্সপোর্টেশন কস্ট ইনকার করে, তাহলে সেলার কি এন্ট্রি দিবে? ফ্রেট আউট, ডেবিট, ক্যাশ ক্রেডিট। Yes, ma'am. এই পর্যন্ত ক্লিয়ার? Yes, ma'am. যারা অ্যাবসেন্ট ছিলেন তারা বুঝতে পারছি? জিনিস না Yes, বুঝতে পারলে প্রশ্ন করেন, ঠিক আছে? আবার বুঝিয়ে দেওয়া হবে। আমরা যখন গুডস পারচেজ করি, ধরেন আমি কিছু গুডস পারচেজ করলাম, ওকে, রিসেল করার জন্য,
পারচেজ করার পর দেখলাম গুডসে কিছু ডিফেক্ট আছে, আমি কি রেখে দিব নাকি রিটার্ন করে দিব? রিটার্ন করে দিব, ঠিক আছে। সো পারপেচুয়াল সিস্টেমে আপনি যখন গুডস রিটার্ন করে দেন, ঠিক আছে, তখন আপনার অ্যাকাউন্টস পেয়েবল নামে লায়াবিলিটিটা কমে যায়। অ্যাট এ টাইম কি হয়, আপনার ইনভেন্টরি কমে যায়। তাই অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। Yes, ma'am. আবার অনেক সময় পারচেজের ক্ষেত্রে কি করা যায়, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি পেমেন্ট করেন তাহলে ডিসকাউন্ট পাওয়া যায়। পারচেজের ক্ষেত্রে কিছু টার্ম থাকে, বুঝছেন? ধরেন আপনি হচ্ছে স্বপ্ন সুপার শপ, ঠিক আছে, আপনি আকিজ থেকে বাল্ক অ্যামাউন্টের কি করলেন বলেন তো, মার্চেন্ডাইজ গুডস পারচেজ করলেন। ওকে, পারচেজ টার্মে লেখা ছিল 110 নেট 30। আপনি যদি 10 দিনের মধ্যে আকিজকে টাকা ফেরত দেন আপনি 1% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। কিন্তু 30 ডেজের মধ্যে আপনাকে কি করতে হবে বলেন তো, টাকাটা ফেরত দিতে হবে, ঠিক আছে। এখন ধরেন আপনি পারচেজ ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই কি করলেন, আপনি তাকে টাকাটা ফেরত দিয়ে দিলেন। আপনি জানুয়ারির 1 তারিখ পারচেজ করেছেন, জানুয়ারির 9 তারিখে আপনি কি করলেন, আকিজকে টাকা দিয়ে দিলেন, ঠিক আছে। টাকা দিয়ে দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে, ইজন্ট ইট? ইয়েস ম্যাম। সাথে আপনি লায়াবিলিটিকে যেহেতু টাকা দিয়ে পে করছেন, আপনার কি চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে। এন্ড থার্ডলি, আপনি ডিসকাউন্ট পিরিয়ডে টাকা দেওয়ার কারণে আপনি কি পাচ্ছেন বলেন তো, ডিসকাউন্ট পাচ্ছেন। আর আমরা জানি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে একজন যদি পারচেজ থেকে যদি ডিসকাউন্ট পায় তাহলে কি করতে হয়, ইনভেন্টরিকে ক্রেডিট করতে হয়। কেন ক্রেডিট? এই যে আপনার টাকাটা কম দেওয়া লাগছে, এটা আপনার জন্য এক ধরনের সেভিংস না? ইয়েস Yes, ম্যাম। ma'am. কি হবে বলেন, ইনভেন্টরি হবে না? ইয়েস ম্যাম। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস আর ম্যাম। যদি ধরেন স্বপ্ন জানুয়ারির 1 তারিখে গুডসটা পারচেজ করেছে আকিজ থেকে, ঠিক আছে, কিন্তু জানুয়ারির 20 তারিখে আকিজকে টাকা দিল, ডিসকাউন্ট পিরিয়ড চলে গিয়েছে, তারপর টাকা দিয়েছে, তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ Cash. ক্রেডিট। এখানে কোনো ডিসকাউন্ট পায়নি, ডিসকাউন্ট পায় নাই বলে ইনভেন্টরি ক্রেডিট হয়নি। যেখানে তারা ডিসকাউন্ট পেয়েছিল তারা কি করেছিল, ইনভেন্টরিকে ক্রেডিট করেছিল পারপেচুয়াল সিস্টেমে। আর এখানে কি হয়েছে, ডিসকাউন্ট পিরিয়ডটা পার হয়ে গিয়েছে, ডিসকাউন্টটা পায়নি, তাই শুধু কি হলো, ক্যাশটা ক্রেডিট হলো। আচ্ছা মিস, ডিসকাউন্ট পেলে ইনভেন্টরি কেন ক্রেডিট হয়? কারণ আমরা যে পারপেচুয়াল সিস্টেম ফলো করছি এইটার জন্য। আপনি একটু খেয়াল করে দেখবেন জাইদি, এই পারপেচুয়াল সিস্টেম হওয়ার কারণে আপনার যখন আপনি গুডস পারচেজ করছেন তখনও দেখেন আপনি ইনভেন্টরিকে ডেবিট করছেন, আপনার ফ্রেট কস্ট ইনকার হয়েছে, তাই না, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়েছেন, তখনও কিন্তু ইনভেন্টরিকে ডেবিট করছেন আপনি। কেন? বিকজ ইউ আর ফলোইং পারপেচুয়াল সিস্টেম। ওকে, জি তারপর দেখেন আপনি গুডসটা যখন রিটার্ন করে দিচ্ছেন তখন পারচেজ রিটার্ন না করে কি লিখছেন বলেন তো, ইনভেন্টরিকে ক্রেডিট করছেন। আবার ডিসকাউন্টও যখন পাচ্ছেন তখনও কিন্তু ইনভেন্টরিকে ক্রেডিট করছেন। এই সিস্টেমটাই হচ্ছে এরকম। বুঝাতে পারলাম? ইয়েস ম্যাম। সো দিস ইজ দ্য সামারি অফ দ্য পারচেজ ট্রানজাকশন। ম্যাম একটা কোশ্চেন, অবশ্যই করেন। যদি 17 তারিখ 10 দিনের টার্মে আমরা পারচেজ করি তাহলে 27 তারিখ কি ফুল পে করব নাকি ডিসকাউন্ট? 17 তারিখে 17 থেকে হিসাব করি, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। 26 তারিখে দেখেন আপনি হচ্ছে 10 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 17 তারিখ থেকে যদি আপনি হিসাব করেন তাহলে 26 তারিখের মধ্যে যদি আপনি পেমেন্ট করেন আপনি ডিসকাউন্ট পাবেন। আপনি যদি 27 তারিখে যান আপনি হাতে ফিঙ্গার দিয়ে কাউন্ট করে দেখেন 11th হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি আর ডিসকাউন্ট পাবেন না। এটা add কিন্তু হবে। ম্যাম বইয়ের ম্যাথগুলোতে আবার পরের দিন থেকে কাউন্ট করে, তো এরকম ম্যাথে না, আমরা যেভাবে শিখেছি আমরা ওভাবেই করব, ঠিক আছে। ওকে, ওই ডেট থেকে কাউন্টার শুরু করবো, যে date থেকে। যেদিন পারচেজ করেছেন ওই দিন থেকে আপনি কাউন্টিংটা শুরু করবেন, যেদিন সেল করছেন ওই দিন থেকে কাউন্টিং শুরু করবেন। আমরা পারপেচুয়াল সিস্টেমে পারচেজ ট্রানজাকশনটা করেছি, তাই তো। চলেন এখন পারচেজ ট্রানজাকশনের একটা সামারি দেখি, তাহলে সবার বিষয়টা মাথায় থাকবে। এই যে দেখেন, কোথায় আছে, এই যে এখানে শুধু পারচেজ ট্রানজাকশনটা দেখেন, এই যে এখানে শুধু পারচেজ ট্রানজাকশন। এই যে এই পোর্শনটুকু দেখেন, পারচেজ অফ মার্চেন্ডাইজ ফর রিসেল কি হচ্ছে, ইনভেন্টরি ডেবিট,
যদি অন অ্যাকাউন্ট বলে তাহলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যদি বলে ক্যাশে আপনি ইনভেন্টরি বা গুডস পারচেজ করেছেন তাহলে ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। Great. Isn't it? আপনি যখন পারপেচুয়াল সিস্টেমে ফ্রেট কস্ট বিয়ার করছেন তখন কি হচ্ছে বলেন তো? ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? আবার আপনি যখন পারচেজ রিটার্ন আপনার কাছে যখন কি হচ্ছে বলেন তো? আপনি যে গুডসটা পারচেজ করেছিলেন সেখান থেকে কিছু গুডস ফেরত দিয়ে দিলেন। আপনার অ্যাকাউন্টস পেয়েবল নামে লায়াবিলিটি কমে যাবে না? তাহলে কি হবে বলেন তো? ডেবিট। আবার আপনার গুডস কমে যাচ্ছে, ইনভেন্টরি কমে যাচ্ছে, তাহলে ইনভেন্টরি কমে গেলে কি হবে? ক্রেডিট। Credit. আর এটা যদি ক্যাশে ট্রানজাকশনটা হয়ে যে থাকতো তাহলে Cash আপনি তো ক্যাশ টাকা দিয়ে আপনি হচ্ছে কি করেছিলেন? গুডস কিনেছিলেন। এখন ডিফেক্ট আছে, গুডস ফেরত দিলেন, তাহলে সে আপনাকে ক্যাশব্যাক করবে না? ক্যাশব্যাক করলে আপনার ক্যাশ ইনক্রিজ হলে কি হবে? ডেবিট হবে। আর ইনভেন্টরি চলে যাচ্ছে তাই কি হবে? ক্রেডিট হবে। জি তারপর কি সাপ্লায়ারকে যদি আপনি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পেমেন্ট করেন আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। ডিসকাউন্ট পেলে কি করব আমরা? ইনভেন্টরি নামে যে অ্যাকাউন্টটা সেটাকে কি করব? ক্রেডিট করব। আর আপনি পেমেন্ট করছেন দেখে টাইম মতো ডিসকাউন্ট পিরিয়ডে, তাই তো আপনার কি হচ্ছে? ডিসকাউন্ট আপনি পাচ্ছেন। আপনি পেমেন্টটা করার কারণে আপনার অ্যাকাউন্টস পেয়েবল কমে যাচ্ছে। Isn't it? জি আপনি ডিসকাউন্ট পিরিয়ডে কি করছেন? আপনার অ্যাকাউন্টস পেয়েবল, আপনার লায়াবিলিটি কে পে করছেন না? পে করার কারণে আপনার অ্যাকাউন্টস পেয়েবল কমে যাচ্ছে। কমে গেলে কি হবে বলেন তো? লায়াবিলিটি কমে গেলে কি হয়? ডেবিট হয়। ওকে। আর আপনি যে আপনার পাওনাদারকে টাকা পরিশোধ করছেন তাহলে আপনার ক্যাশ ক্রেডিট হবে না? আর এখানে ইনভেন্টরি কেন ক্রেডিট হলো? বিকজ অফ দ্য পারচেজ ডিসকাউন্ট। এই টাকাটা আপনার কম দিতে হবে, এটা আপনার সেভিং হচ্ছে, তাই এটা কি হবে বলেন তো? ক্রেডিট হবে। বুঝাতে পারলাম? Yes, ma'am. এখন চলেন আমরা সেলস ট্রানজাকশনটা দেখি। আমরা জানি পারপেচুয়াল সিস্টেমে গুডস গুলো সেল করা হলে এন্ড সেলস রিটার্ন আসলে এই দুটো সময় কিন্তু আমাদের কি করতে হয় বলেন তো? একটা করে বেশি এন্ট্রি দিতে হয়। Isn't it? জি নরমালি আমরা যখন পারপেচুয়াল সিস্টেমে গুডস সেল করি আমরা এটাকে কিভাবে জেনারেলাইজ করি বলেন তো? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, এটাই তো, রাইট? জি আর যদি ক্যাশে সেল করি ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে? যখন আমরা সেল করি তখন আমরা একটা অ্যাডিশনাল এন্ট্রি দিই পারপেচুয়াল সিস্টেমে টু রেকর্ড দ্য কস্ট অফ দ্য গুডস সোল্ড, রাইট? যে অ্যামাউন্টের গুডসটা আমি সেল করেছি তার কস্টিং কিন্তু অতটা না। ধরেন আমি ৫,০০০ টাকায় গুডস সেল করলাম, সেটার অ্যাকচুয়াল কস্টিং কত বলেন তো? ২,০০০ টাকা। সো আমাকে কি করতে হবে? কস্ট অফ গুডস সোল্ডেরও রেকর্ড করতে হয়, ঠিক আছে? পারপেচুয়াল সিস্টেমে কি হবে বলেন তো? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আছে? Yes, তারপর ma'am. আমি সেল করেছি, ঠিক আছে? খুবই ভালো কথা। সেল করলে কি হয়? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, রাইট? Yes, দেন ma'am. কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট গেল। এখন সেলই করি অনেক সময় কি হয়? সেলস রিটার্ন আসে না? Yes, তাহলে ma'am. এখানে এন্ট্রিটা কি হবে? সেলস রিটার্ন এন্ড Sales অ্যালাউয়েন্সেস return and ডেবিট, allowances debit, accounts অ্যাকাউন্টস receivable রিসিভেবল credit. ক্রেডিট। ঠিক আছে? আর inventory debit, cost of goods sold credit. ইনভেন্টরি কেন ডেবিট হলো? কারণ আমার কাছে গুডস ফেরত আসলো, আমার ইনভেন্টরিটা বেড়ে গেল। বেড়ে গেল। প্লাস আমার কস্ট অফ গুডস সোল্ড কি হলো? কমে গেল। তাই এটা কি হবে? কমে গেল। ক্রেডিট হবে। Credit. আর সেলস ট্রানজাকশনে অনেক সময় কি হয়? সেলারকে কি করতে হয় বলেন তো? ট্রান্সপোর্টেশন কস্ট বিয়ার করতে হয়। সেলার যখন ট্রান্সপোর্টেশন কস্ট বিয়ার করে, ধরেন স্বপ্ন XYZ কাস্টমারের কাছে ৫০০ টাকার চকলেট সেল করলো, ঠিক আছে? ৫০০ টাকার চকলেট সেল করলো, চকলেটগুলো হচ্ছে ডেলিভারিও করে দিল, ঠিক আছে? টার্মটা কি ছিল? FOB ডেস্টিনেশন। তার মানে কে বিয়ার করবে বলেন তো খরচটা? সেলার সেলার বিয়ার করবে। তাহলে কে বিয়ার করবে? স্বপ্ন বিয়ার করবে। স্বপ্ন যদি বিয়ার করে তাহলে এই জার্নাল এন্ট্রিটা কি হবে বলেন তো? ফ্রেট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। একজন সেলার যখন ট্রান্সপোর্টেশন কস্টের জন্য টাকা পে করে তখন কি হয় বলেন তো? ফ্রেট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। মিস একটা ম্যাথ এখন জার্নালের সময় পারপিচুয়াল নাকি পিরিয়ডিক সেটা কিভাবে বুঝবো? হুম
ইসে জার্নাল করার সময় ডেবিট আমরা ক্রেডিট শুধু করার সময় পারপেচুয়াল সিস্টেমই শিখেছি, আমরা পিরিয়ডিক সিস্টেম শিখি নাই। ঠিক আছে, তো আপনাকে যে ম্যাথটা করতে দেওয়া হবে এটা মেনশনই করে দেওয়া হবে দ্যাট জেনারেলাইজ দ্য ফলোইং ট্রানজাকশন আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা তুমি শিখেছি বই পারপেচুয়াল। থেকে পারপেচুয়ালটাই দেখেন, প্র্যাকটিস করবো তখন। হ্যাঁ বই থেকে প্র্যাকটিস করবেন। আমাদের গ্রুপে খুব সম্ভবত মেনশন করে দেওয়া ছিল, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। সুচি, Yes, isn't ma'am. it? পোস্ট Yes, করে ma'am. দেন, ঠিক আছে? চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 7 থেকে যে ম্যাথগুলো প্র্যাকটিস করতে বলেছিলাম ওগুলো হচ্ছে কাইন্ডলি গুগল ক্লাসরুমে পোস্ট করে দিবেন। ম্যাম আনিকা আপু তো দিয়েছিল মেবি ক্লাসরুমে চ্যাপ্টার দিয়েছিল? 5 এর। 5 আর 7 টা দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, হ্যাঁ ওকে। কাইন্ডলি দিয়ে দেন। নমিত, আমি জানতে চাইছিলাম যে বইয়ের যখন এক্সাম্পল গুলা দেখবো, ম্যাথের এক্সাম্পল, তখন সেটা পারপেচুয়াল সিস্টেম নাকি ফিক্সড সিস্টেম সেটা কিভাবে পারপেচুয়াল বুঝবো? সিস্টেমটা দেখবেন, দাঁড়ান আমি আপনাকে দেখাই। ফার্স্ট হচ্ছে আমরা একটু এটা কমপ্লিট করে তারপর আমরা ওই সেকশনটাই যাই। এই ম্যাম এন্টায়ার করেন। গ্রান্টেড অ্যান অ্যালাউন্স অফ 42 মেম্বার্স ফর টেনিস, এটার ট্রানজাকশন কি হবে, মানে ইন্টারেস্টটা কি হবে? শুনেন, আপনারা যারা এক্সট্রা ম্যাথ প্র্যাকটিস করছেন আমার সাথে না অফিস আওয়ারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে যে স্টুডেন্টদের সারফেস লেভেলে প্রবলেম তাদেরকে কিন্তু ম্যাথটা বোঝানো হয়। সো আপনারা যখন একটা দুটো অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন করেন, এটা যখন এক্সপ্লেন করতে যায় তাদের কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? দে স্টার্ট প্যানিকিং। সো আমি বলবো যে আমার আগামীকাল অফিস আওয়ার আছে 11:50 থেকে 1:20, আপনারা তখন আমার কাছে চলে আসবেন। ওকে, ওকে। ঠিক আছে? আর আমি যা করিয়েছি ঠিক ওখান থেকেই প্র্যাকটিস করবেন। আমি ছিলাম হচ্ছে মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে? মার্চেন্ডাইজিং কোম্পানি যারা পারপেচুয়াল সিস্টেম ফলো করে তারা পারচেজের সময়, পারচেজ ট্রানজাকশনের সময় কিভাবে রেকর্ডিং করে, সেলস ট্রানজাকশনের সময় তারা কিভাবে রেকর্ডিং করে, ঠিক আছে? সেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিবারই তারা যখন সেল করে বা সেলস রিটার্ন আসে তারা কি করে অ্যাডিশনাল একটা একটা করে এন্ট্রি দেয়, রাইট? টু রেকর্ড দ্য কস্ট অফ দ্য গুডস সোল্ড, isn't it? তারপর ma'am. বলছিলাম যে একজন সেলার সে যখন ট্রান্সপোর্টেশন কস্ট বিয়ার করে এটাকে কিভাবে জেনারেলাইজ করতে হয়, ফ্রেট আউট, ডেবিট, ক্যাশ, ক্রেডিট, ঠিক আছে? তারপর বলেছিলাম যে ধরেন আমি একজন সেলার, আমি সেলার হিসেবে কি করলাম, আমার ক্লায়েন্টের থেকে কিছু পাওনা টাকা ছিল সেটা পাচ্ছি, তাহলে আমার কি হবে বলো তো? ক্যাশ ইনক্রিজ হবে, ক্যাশ ডেবিট। যেহেতু আমার পাওনাদার, সরি আমার দেনাদার কি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে, ক্রেডিট হবে, কারণ সে তো আমাকে অলরেডি টাকা দিয়ে দিচ্ছে। এই অ্যাকাউন্টস রিসিভেবল নামক অ্যাসেটটা আমার আর থাকবে না, কমে যাবে, তাই আমি এটাকে কি করব, ক্রেডিট করব। অ্যাট এ টাইম আমি সেলস করার সময় আমি বলেছিলাম যে তোমরা যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা দাও আমি তোমাদের ডিসকাউন্ট দেব। সে ডিসকাউন্টটা কি আমার জন্য, সেলারদের জন্য এটা এক্সপেন্স না? Yes, আপনি ma'am. যখন ডিসকাউন্ট পাবেন তখন আপনার জন্য কি হয়, ইনকাম হয় বা আপনার কস্ট সেভিং হয়, তখন আপনি ক্রেডিট সাইডে লিখেন। বাট আপনি সেলার হিসেবে যখন ডিসকাউন্ট দিচ্ছেন এটা আপনার জন্য এক্সপেন্স না? এক্সপেন্স হলে Yes, কি ma'am. হবে বলেন তো? ডেবিট হবে। বুঝাতে পারলাম? Yes, ma'am. এনি ম্যাম কোয়েশ্চেন? একটা প্রবলেম ছিল, আপনি যে বলেন। 4টা ম্যাথস দিয়েছিলেন এর মধ্যে ইনকাম স্টেটমেন্ট থ্রু গ্রস প্রফিট এটা মেক করার একটু দেখালে ভালো হতো। ইনকাম স্টেটমেন্ট টু গ্রস প্রফিট, একটা মিনিট, কোথায় যেন ছিল, এখানেই ছিল। P52 এর সি নাম্বারটা। আমরা এতদিন পর্যন্ত যতগুলো ইনকাম স্টেটমেন্ট করেছি সব কিন্তু আমরা সার্ভিস কোম্পানির জন্য করেছি, isn't it? Yes, এখন ma'am. আমরা কি করছি বলেন তো? মার্চেন্ডাইজিং কোম্পানি রেকর্ডিং করছি। মার্চেন্ডাইজিং কোম্পানিতে কি সার্ভিস রেভিনিউ হবে নাকি সেলস রেভিনিউ হবে? সেলস রেভিনিউ হবে। ওকে, তো সেলস থেকে আবার কি করতে হয় বলেন তো? সেলস রিটার্ন এন্ড অ্যালাউয়েন্সেসটা মাইনাস করতে সেলস ডিসকাউন্টটা মাইনাস করতে হয়। এখন ধরেন আমার সেলস রেভিনিউ শো করছে 5 লাখ, কিন্তু আমার কাছে কিন্তু 5 লাখ টাকার মধ্যে আমাকে কিন্তু কিছু গুডস রিটার্ন করেছিল তারা, যেটার অ্যামাউন্ট ছিল 10,000, আর আমি সেল করার সময় কিন্তু ডিসকাউন্ট দিয়েছিলাম 20,000। সো এই 30 কি আসলে আমার রেভিনিউ? এগুলো তো আমার রেভিনিউ না। ইজ ইট মাই রেভিনিউ? আমি যে ডিসকাউন্ট দিয়েছিলাম এটা আমার জন্য এক ধরনের খরচ না? এটা তো আমার রেভিনিউ না। তা আমি Ma'am, কি করব? expense. সেলস রেভিনিউ থেকে আমি সবসময় কি করব? সেলস রিটার্ন এন্ড অ্যালাউয়েন্সেসটা মাইনাস করে দিব। কেন? এই পরিমাণ গুডস আমার কাছে ফেরত চলে এসেছে।
সেলস রিটার্ন হয়ে গিয়েছে, তাই এটা কি করতে হবে, আমার মাইনাস করতে হবে। এট এ টাইম আমি যে আমার ক্লায়েন্টদেরকে ডিসকাউন্ট দিয়েছি সে অ্যামাউন্ট আমার কি করতে হবে, মাইনাস করতে হবে না? অবশ্যই Yes, মাইনাস ma'am. করতে হবে। মাইনাস করলে আমি কি পাচ্ছি, নেট সেলস পাচ্ছি। এখন নেট সেল থেকে আমরা জানি যে আইটেমগুলো আমরা সেল করলাম তার অ্যাকচুয়াল কস্টিংটা কত বলেন তো, 3,16,000। সো নেট সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড, যে গুডসটা সেল করেছি সেটার কস্টিংটা মাইনাস করে দিবেন, আপনি কি পাচ্ছেন, গ্রস প্রফিট পাচ্ছেন। এখন গ্রস প্রফিট থেকে আপনার কি করতে হবে, অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করতে হবে। অপারেটিং এক্সপেন্সেস কোনগুলো, মার্চেন্ডাইজিং কোম্পানিগুলো প্রতিনিয়ত ব্যবসায়িক কিছু অ্যাক্টিভিটি আছে যার মাধ্যমে কি হয়, কিছু খরচ হয়। যেমন মার্চেন্ডাইজিং কোম্পানি হলো তাদের এমপ্লয়ীদের স্যালারিজ এন্ড ওয়েজেস দিতে হয়, তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হয়, তাদের ইলেকট্রিসিটি বিল দিতে হয়, অ্যাডভার্টাইজিং করতে হয়, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। অনেক সময় মার্চেন্ডাইজিং কোম্পানিগুলো কি করে বলেন তো, ফ্রেট আউট হয় না, তাদেরকে থাকে না যে অনেক সময় ক্লায়েন্টকে কিছু গুডস ডেলিভার করে দিয়ে আসছে, নিজের খরচে হতে পারে না, নিজের পয়সায় নিজের খরচে ডেলিভার করে দিয়ে আসছে, তখন কি হবে বলেন তো, ফ্রেট আউট। Then insurance expense. These are all operating expenses for merchandising company. Gross profit থেকে operating expense minus করলে আপনি কি পাচ্ছেন, ইনকাম ফ্রম অপারেশন। ইনকাম ফ্রম অপারেশনের সাথে আবার কি করবেন বলেন তো, আপনি তো মার্চেন্ডাইজিং কোম্পানি, আপনার মেইন সোর্স অফ রেভিনিউ কি বলেন তো, সেল অফ মার্চেন্ডাইজিং গুডস, ইজন্ট ইট? Yes, এটার ma'am. বাইরেও কি একটা কোম্পানির ইনকাম থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু এগুলো তো বিজনেস অপারেশন থেকে ইনকাম না, তাই আমরা এটাকে কোথায় লিখবো, আদার ইনকাম এন্ড এক্সপেন্সেস। কেন আদার ইনকাম এন্ড এক্সপেন্সেস, ধরেন আপনার আপনি রেন্ট পেলেন, রেন্ট রেভিনিউ, এটা কি আপনার জন্য কি ব্যবসার প্রতিষ্ঠান রিলেটেড কোনো ইনকাম না। No, ma'am. তারপর মনে করেন আপনি কি পেলেন বলেন তো, ইন্টারেস্ট পেলেন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি ইন্টারেস্ট পেলেন, এটা তো আপনার ব্যবসা অ্যাক্টিভিটি থেকে কিন্তু আসেনি। আপনার ব্যবসা অ্যাক্টিভিটি থেকে কোনটা আসে বলেন তো, সেলস রেভিনিউ আসে। So Yes, আপনার ma'am. আদার ইনকামে কি যাবে, ইন্টারেস্ট রেভিনিউ যেতে পারে, রেন্ট রেভিনিউ যেতে পারে। অনেক সময় থাকে না, পুরনো ভাঙ্গা ফার্নিচার বা কোনো মেশিন সেল করে আপনি কিছু টাকা মুনাফা করলেন, প্রফিট করলেন, তখন সেটাকে কি বলে, গেইন অন ডিসপোজাল অফ or gain on disposal of plant or equipment হতে পারে। থাকে না যে আপনার ধরেন একটা প্ল্যান্ট সেট আপ করা আছে, সেই সেট আপ করা প্ল্যানটা আপনি কি করলেন, প্রফিটে সেল করলেন, তাহলে এটা এক ধরনের গেইন না আপনার জন্য। Yes, ma'am. যেহেতু এগুলো আপনার সরাসরি বিজনেস অ্যাক্টিভিটি থেকে জেনারেট হচ্ছে না, তাই এটাকে আমরা কোথায় লিখবো, আদার ইনকামে লিখবো। আদার ইনকাম যেমন আছে, আদার এক্সপেন্সেস থাকতে পারে অবশ্যই। কোন ধরনের এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স থাকতে পারে না, যে আপনি লস করলেন, একটা প্ল্যান সেট আপ ছিল সেটা সেল করলেন লসে, আপনার একটা পুরোনো ভাঙ্গা ট্রাক ছিল সেটা সেল করলেন লসে, হতে পারে না। So এগুলো কি কোথায় লিখবো বলেন তো, আদার ইনকাম গুলো উপরে লিখবো আর আদার লসেস গুলো নিচে লিখবো। যদি মাইনাস করি তখন আমি কি পাচ্ছি বলেন তো, নেট ইনকাম পাচ্ছি। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. বুঝতে পেরেছি। যারা অ্যাবসেন্ট ছিল তারা কি পড়া বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে আর? জি আমি বুঝছি। এনিথিং এলস? আপনাদের যাদের থাকে না ক্লাস মিস হয়েছে বা কোনো কারণে করতে পারিনি, ঠিক আছে, আপনাদেরকে তো আজকে যা বুঝিয়ে দিলাম, আজকে আপনারা প্র্যাকটিস করেন, আপনারা আগামীকাল 11:50 আমার সাথে দেখা করুন, ঠিক আছে? Okay, ma'am. যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমার সাথে অফিস রুমে দেখা করে যান। I will be there up to 1:20, okay? Okay, ma'am. Okay, end of today's session. Thank you all for joining. Hope you all have an amazing day. হ্যালো ম্যাম। Happy Victory Day. Yes, বলেন আকাশ। আকাশ, Ma'am, আপনার মার্কসটা আমি অ্যাডজাস্ট করেছি, ঠিক আছে? আপনার একটা মার্কসের ইস্যু ছিল, আমি ওটা অ্যাডজাস্ট করে দিয়েছি। কিন্তু আচ্ছা ম্যাম। এখন ম্যাম আপডেট এখানে আপলোড করি নাই, কিন্তু আমার ফাইলে আমি আপডেট করে দিয়েছি। ওকে ম্যাম, সমস্যা নেই। ম্যাম ক্লোজ ব্যালেন্স গুলো একটু দেখাইতেন যদি ভালো হতো। কোন ব্যালেন্স? Closing interest. ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি মার্চেন্ডাইজিং এর Yes. জন্য ইয়েস ম্যাম। আজকে বেশি লোড হয়ে যাবে তো, ঠিক আছে? আমি পড়াতে পারবো, বুঝাতে পারবো, বাট আপনাদের যারা বাকিরা আছে তাদের অনেক প্রবলেম হয়ে যাবে, ঠিক ম্যাম আছে? চ্যাপ্টার 4 থেকে ওয়ার্কশিট Closing থেকে। interest chapter 4 এ অলরেডি worksheet হয়ে এ। গিয়েছে চ্যাপ্টার 4 এ, কিন্তু ক্লোজিং এন্ট্রি অলরেডি হয়ে গিয়েছে আমাদের,
সেটার উপর একটা ক্লাস হয়েছিল কিন্তু আকাশ। Yes, আচ্ছা ma'am. ম্যাম ঠিক আছে? আজকে যদি বেশি করে আমি করাতে পারবো। আমার কোনো অসুবিধা নাই। কিন্তু বাকিদের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? আপনি অফিস রুমে চলে এসেন। ওকে ম্যাম ম্যাম জি বলেন। আমি চ্যাপ্টার 3 থেকে কি জাস্ট অ্যাডজাস্টিং এন্ট্রির ম্যাথগুলি দেখবো শুধু? চ্যাপ্টার 3 থেকে শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো দেখবেন, চ্যাপ্টার 4 থেকে হচ্ছে ওয়ার্কশিট গুলো দেখবেন উইথ অ্যাডজাস্টমেন্ট। জি ম্যাম। ঠিক আছে? চ্যাপ্টার 3 and 4 মিলিয়ে আমাদের একটা কোয়েশ্চেন হবে। চ্যাপ্টার 5 থেকে একটা কোয়েশ্চেন থাকবে এন্ড চ্যাপ্টার 7 থেকে একটা থাকবে। ম্যাম টোটাল 40 মার্কস। 7 থেকে তো শুধু ব্যাংক রিকনসিলিয়েশনই মানে এই টাইপের ম্যাথ। ব্যাংক রিকনসিলিয়েশন আর অল্প কিছু থিওরি দেখিয়েছিলাম। হোয়াট ইজ ফ্রড, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ফ্রড, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এই তিনটা টপিক আমরা কভার করেছিলাম। ঠিক আছে? Yes, ma'am. মিস চ্যাপ্টার 5 থেকে কি রকম কোশ্চেন আসতে পারে একটু যদি বলতেন? চ্যাপ্টার 5 থেকে এই জার্নাল এন্ট্রি আসবে আর তেমন কিছু আসবে না। আর আসলে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আসতে পারে এরকম। মিস এই ইনকাম Chapter স্টেটমেন্ট কি আসবে? আসতেও পারে, করিয়েছি তো, রাইট? কিন্তু খুব ঝামেলার ম্যাম। ম্যাম 5 থেকে কি লেজার মেকিংটাও দেওয়া হবে? না, লেজার মেকিংটা দিব না। ওকে? ওকে ম্যাম। ঠিক আছে? লেজার মেকিংটা দিচ্ছি না। 5 থেকে জার্নাল এন্ট্রিটা করবেন আর হচ্ছে এই ইনকাম স্টেটমেন্টটা দেখবেন শুধু। ওকে? ওকে ম্যাম। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার। ম্যাম আসসালামু ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।